আমন্ত্রণ সংবাদ সারা দেশে, সাথে আছি আমি আলিশা ইসলাম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। নোয়াখালীতে আশ্রয় কেন্দ্র থেকে জোরপূর্বক বন্যার্তদের বের করার অভিযোগ, অমানবিক বলছেন সংশ্লিষ্টরা, ব্যবস্থার আশ্বাস জেলা প্রশাসকের। ফেনীতে বন্যার কারণে পথে বসেছেন 2000-এর বেশি খামারি। দিন দিন কমছে হাঁস, মুরগি ও গবাদি পশু বিক্রি, বাড়ছে গোখাদ্যের দাম। এবং স্থবির জামালপুরের ধানুয়া কামালপুর স্থলবন্দরের কার্যক্রম, 1 বছরে আমদানি রপ্তানি হয়নি কোনো পণ্য, বেকার কয়েক হাজার শ্রমিক। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নোয়াখালীতে আশ্রয় কেন্দ্র থেকে জোর করে বন্যার্তদের বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। বন্যার্তরা বলছেন এখনো তাদের ঘরবাড়ি থেকে পানি না নামায় তারা যেতে পারছেন না। এদিকে বন্যার ক্ষত না কাটায় আশ্রয় দেওয়ার নামে এভাবে বের করে দেওয়ার বিষয়টি অমানবিক ও শিষ্টাচার বহির্ভূত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে জোর করে বের করার বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার কথা জানান জেলা প্রশাসক। নোয়াখালী থেকে আবু রায়হান সরকারের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। নোয়াখালী জেলার 8 উপজেলার 87টি ইউনিয়নের 1016টি আশ্রয়কেন্দ্রে এখনও রয়েছেন 1,99,000 বন্যার্ত। তবে এখন আর আগের মতো কেউ খাবার বা ত্রাণ না দেয়ায় হাহাকার চলছে এসব আশ্রয়কেন্দ্রে। বানের পানি খানিকটা কমে যাওয়ায় অনেকেই আশ্রয়কেন্দ্র ছেড়ে ফিরেছেন বাড়িতে। তবে অনেকের ঘরবাড়ি এখনও পানিতে তলিয়ে থাকায় ফিরতে পারছেন না। অভিযোগ রয়েছে কিছু স্কুল ও কলেজের শিক্ষকরা শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম চালু করার কথা বলে বন্যার্তদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন। এমনকি বন্ধ করে দেওয়া হয়েছে আশ্রয়কেন্দ্রের শৌচাগার। আমরা পানির জন্য স্কুলে এসে আশ্রয় নিয়েছি, এখন স্কুল থেকে আমাদেরকে স্যাররা বলতেছে চলে যাওয়ার জন্য। এখন আমাদের পানি শুকায় নাই, আমরা এখন কই যাবো? হেরা কইছে 5 তারিখের ভিতরে যাইবার জন্য। বৃহস্পতিবারে রুম খালি করে আমরা যাবো কই? এখন কোনো যাইবার কোনো জায়গাই নেই। পরশুদিন দুপুরবেলা ওনারা অ্যালাউন্স করে দিছে খাওয়ার বিতরণ করতে, বলছে যে কালকে থেকে আর খাবার দেওয়া হবে না। আমাদের বাড়িঘর দুয়ারও পানির ভিতরে এবং পানির মেন্ডে। এখন আমাদেরকে যদি আরো কয়েকটা দিন সময় দেয় তাহলে আমরা এখানে আশ্রয়কেন্দ্রে থাকতে পারি। আমরা ওইখানে বাচ্চা কাচ্চা নিয়ে এখন থাকার মতন অবস্থান নাই। সাপের ভয় আছে, বাচ্চাদেরকে নিয়ে পানির ভয় আছে। তবে জোর করে আশ্রয় কেন্দ্র থেকে বন্যার্তদের বের করে দেওয়ার বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। অভিযোগ না আসছে, যেখানে মানুষ বাড়িতে পানি নেমে গেছে সেখানে মানুষ বাড়িতে চলে যাবে, তখন স্বাভাবিক আশ্রয় কেন্দ্র ফাঁকা হবে। কিন্তু যদি মানুষের বাড়িতে পানি থাকে তাহলে এখনো আশ্রয় কেন্দ্র থাকবে। এরকম কিছু আমার জানা না, এরকম হওয়ার কথা না। বন্যার পানি নেমে গেলে বাড়ি ফিরতে চান এসব বন্যার্তরা, তাই বের করে দেওয়ার বিষয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি বানভাসীদের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক। বন্যার কারণে পথে বসেছেন ফেনীর 2000-এর বেশি খামারি। একদিকে হাঁস, মুরগি ও গবাদি পশু বিক্রি কমেছে, অন্যদিকে ডুবে গেছে পশু রাখার স্থান। তার সাথে যোগ হয়েছে পশু খাদ্যের দাম বেড়ে যাওয়া। সব মিলিয়ে মাথায় হাত খামারিদের। সংশ্লিষ্টরা বলছেন খামারিদের বন্যা পরবর্তী প্রণোদনা না দিলে বিপাকে পড়বে হাঁস, মুরগি ও গবাদি পশুর খামারিরা। আর কাজ হারিয়ে মানবেতর দিন কাটাতে হবে হাজারো শ্রমিককে। ফেনী থেকে রফিকুল ইসলামের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। এবার স্মরণকালের ভয়াবহ বন্যায় ফেনীর 6টি উপজেলায় তলিয়ে গেছে প্রায় 64,161টি গবাদি পশু। মারা গেছে 23,04,410টি হাঁস, মুরগি। এতে প্রাণী সম্পদ খাতে ক্ষতি হয়েছে প্রায় 391 কোটি টাকা বলে জানিয়েছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। জানা গেছে হঠাৎ পাহাড় থেকে নেমে আসা পানির স্রোতে কয়েকশো মুরগির খামার তলিয়ে যায়। এখন এসব খামারের অবকাঠামো ঠিক করতেই লাগবে দীর্ঘ সময়। বন্যায় মানুষের জন্য ত্রাণ এলেও গবাদি পশুর ভাগ্যে কিছুই জোটেনি। ঘাসের ব্যবস্থা নাই, কোনো খাদ্য নাই, পানি নাই, পরিষ্কার পানি নাই। আমাদের গরুগুলা দিনকে দিন শুকিয়ে যেতেছে। মানুষের যা তাও তো গরু আসতেছে, কিন্তু গরু কোনো খাদ্য আমরা পাচ্ছি না। আমরা গরু খাদ্য নিয়ে খুব কষ্টে আছি। 70 লাখ থেকে 80 লাখ টাকা আমি এখানে ইনভেস্ট করছি। গড় আমার 7000 মুরগি ছিল, এখন আমি তো সর্বশান্ত হয়ে গেছি। আমরা নিজেরা কোনো রকম জানে বাঁচিয়ে আছি। এই
সরকারের মতো কোনো ব্যবস্থা পারি না, নিজেরা বাঁচবো না মরক বাঁচাম। বন্যায় ক্ষতিগ্রস্ত সব খামারিকে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে আর্থিক প্রণোদনা দিয়ে সহায়তার আশ্বাস দিলেন এই কর্মকর্তা। অনেক আপনার বড় বড় পোল্ট্রি ফার্ম আপনার ধ্বংস হয়েছে, এখানে অনেক ক্রাইসিস দেখা দেবে ভবিষ্যতে ডিমের মধ্যে। মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক ইনভেস্টমেন্ট বিনিয়োগ এখানে ক্ষয়ক্ষতি হয়েছে। আশা করি আমার সরকার প্রধান বা আমার রাষ্ট্র বা আমার কর্তৃপক্ষ এখানে মানুষজনকে আবার আগের অবস্থায় ফিরে যাওয়ার জন্য এখানে বিভিন্ন ধরনের সহযোগিতা করবেন। সরকার আর্থিক সহায়তা দিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর সাহস যোগাবে, এমনটাই প্রত্যাশা বন্যা কবলিত ফেনীর খামারিদের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক। আশুলিয়ার সব শিল্প কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকেরা, আর মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, বিজিবি ও শিল্প পুলিশ। এদিকে কাজে যোগ দেওয়ায় স্বস্তি ফিরে পেয়েছেন শ্রমিকরা। এখন পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খলা হয়নি। এর আগে কয়েকদিন ধরে বহিরাগতদের আক্রমণের কারণে কারখানা ছুটি ঘোষণা করতে বাধ্য হয় মালিক পক্ষ। তারা জানায় কারখানায় কর্মরত শ্রমিকদের কোনো দাবি নেই, তবে কিছু বহিরাগত দুর্বৃত্তরা চাকরি ও বিভিন্ন দাবি করে হামলা ভাঙচুর করেছে। পরে এসব কারখানা বন্ধ ঘোষণা করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযানে নামে যৌথ বাহিনী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ছাতা মেরামত কারিগর জসিম উদ্দিনের মরদেহ 29 দিন পর ভোলার ছোট আলগি গ্রামের কবরস্থান থেকে তোলা হয়েছে। দুপুরে 12:30টায় মরদেহটি ভোলা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য নেওয়া হয়। এ সময় ম্যাজিস্ট্রেট ও পুলিশ উপস্থিত ছিলেন। জসিম নিহত হওয়ার পর ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করা হয় বলে অভিযোগ তোলেন মামলার তদন্ত কর্মকর্তা। এরপর ভোলা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অসীম কুমার দের আদালতে আবেদন করলে বিচারক মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের আদেশ দেন। সাবেক প্রধানমন্ত্রীর চাচাতো ভাই ও বিসিবির পরিচালক শেখ সোহেলের বিরুদ্ধে 60 লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে মামলা হয়েছে। সকালে খুলনার মুখ্য মহানগর হাকিমের আমলি আদালতে এ মামলা দায়ের করেন ঠিকাদার শেখ শহীদুল ইসলাম। মামলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তৎকালীন নির্বাহী প্রকৌশলী আবুল কালাম মোহাম্মদ আনিসুজ্জামানের আসামি করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, 24 এপ্রিল শেখ সোহেলের নির্দেশে কিছু সন্ত্রাসী তার বুকে পিস্তল ঠেকিয়ে 60 লাখ টাকা চাঁদা দাবি করে। ঠিকাদার শহীদুল ভয়ে তাদের ব্যাংক থেকে টাকা তুলে 40 লাখ টাকা পরিশোধ করেন, বাকি 20 লাখ টাকা নগদ দেন। মাত্র 10 বছরে টেন্ডারবাজি, চাঁদাবাজি করে ঢাকা সহ কুষ্টিয়ার বিভিন্ন স্থানে গড়েছেন বেশ কয়েকটি বিলাসবহুল বাড়ি, গাড়ি ও মার্কেট। রয়েছে নামে বেনামে অঢেল সম্পদ। তিনি কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। অভিযোগ রয়েছে ব্যাংকেও আছে তার ও স্ত্রীর নামে শত কোটি টাকা, যার সব করেছেন তার ভাই আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের ক্ষমতার দাপটে। কুষ্টিয়া থেকে সোনিয়া আজিমের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা 2014 সালে ভাই মাহবুবুল আলম হানিফ সদস্য পদ পাওয়ায় শেখ হাসিনা সরকারের কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য হওয়ার পর ঘুরেছে তার ভাগ্যের চাকা। শূন্য থেকে হয়েছিল হাজার কোটি টাকার মালিক। আর ভাই হানিফের ক্ষমতার দাপটে আতাউর রহমান আতা 10 বছরে কুষ্টিয়া, ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে গড়েছেন বিলাসবহুল বাড়ি, গাড়ি ও বিশাল মার্কেট। করেছেন নামে বেনামে অঢেল সম্পদ। ব্যাংকেও আছে তার ও তার স্ত্রীর নামে শত কোটি টাকা। উনি ফিল্ম স্টাইলে একটা মানুষকে নমিনেশন কিনতে দিন নাই, উনার ভাই মাহবুবুল আলম হানিফ, যার কারণে উনি তার রাজনৈতিক প্রভাব খাটায় এদেশের মানুষকে জিম্মি করে, মানুষের গণতন্ত্র হরণ করে সে নিজে উপজেলার চেয়ারম্যান হয়েছে। 1000 কোটি টাকার যে দুর্নীতি, তার স্ত্রীর নামে, তার স্ত্রী একজন প্রধান শিক্ষিকা একটা প্রতিষ্ঠানের, তার নামে 1000 কোটি টাকা তার ব্যাংকে পাওয়া গেছে। শাসনকে দিয়ে টাকা অ্যারেস্ট করা, গুম করা, এইসব মাধ্যম দিয়ে বিভিন্ন ফ্যাক্টরির চাঁদা তুলে হানিফের নাম ভাঙাই। আমি জানি না, হানিফ সাহেব আমি যতদূর জানি বড় বড় কাজের সব ভাগ নিয়েছে। আতা এসব টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখল সব অপকর্মই করেন হানিফের দাপট দেখিয়ে। জোর করে হয়েছেন দুইবার সদর উপজেলার চেয়ারম্যান। হানিফ আতার যে অনিয়ম এবং দুর্নীতি করছে, এতে কুষ্টিয়ার উন্নয়ন বিঘ্নিত হয়েছে এবং কুষ্টিয়াতে তারা নৈরাজ্য সৃষ্টি করছে। বাজার ঘাট,
মানুষকে ধরে নিয়ে গিয়ে আটকে রেখে টাকা, চাঁদাবাজি, এমন কোনো নেই আতা বা হানিফের নির্দেশে হয় নাই। আতাউর রহমান আতা যে এই দুর্নীতির সাথে জড়িত ছিল, এটা আসলে কুষ্টিয়ার জনগণই সেটার প্রমাণ। এটা আমাদের সাধারণ জনগণ হিসাবে আমরা তার বিচার দাবি করি। অবশেষে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর গা ঢাকা দিয়েছিল আতাউর রহমান আতা ও তার ভাই মাহবুবুল আলম হানিফ। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক। স্থবির হয়ে পড়েছে জামালপুরের ধানুয়া কামালপুর স্থলবন্দরের কার্যক্রম। 1 বছর ধরে এই বন্দর দিয়ে কোনো পণ্য আমদানি রপ্তানি হচ্ছে না। এতে বেকার হয়ে পড়েছে কয়েক হাজার শ্রমিক, পাশাপাশি সরকার হারাচ্ছে রাজস্ব। ব্যবসায়ীদের অভিযোগ, ওয়েট স্কেলে মাপার পরও নেওয়া হয় বাড়তি শুল্ক। এদিকে বন্দর কর্মকর্তারা বলছেন, এই বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাড়াতে চেষ্টা করা হচ্ছে। জামালপুর থেকে ফিরোজ শাহের তথ্য চিত্রের ডেস্ক রিপোর্ট। জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্তে রয়েছে ধানুয়া কামালপুর স্থলবন্দর। এই বন্দর দিয়ে ভারতের মেঘালয় রাজ্যের সাথে যোগাযোগ ও ব্যবসা বাণিজ্য হয়, কিন্তু 1 বছর ধরে এই বন্দর দিয়ে পণ্য আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। এতে থমকে গেছে বন্দরের সব কাজ, বেকার হয়ে পড়েছে কয়েক হাজার শ্রমিক, তাই মানবেতর দিন কাটছে তাদের। ইলসে স্টেশনে 10 থেকে 12 হাজার লোকের কর্মস্থল ছিল, এখন আপাতত বন্ধ। এই বন্ধ হওয়ার কারণে ব্যবসায়ী বিন্দু এবং শ্রমিক বিন্দুরা সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা বেকার হয়ে পড়ছি। আমরা সরকারের কাছে, বর্তমান সরকারের কাছে আকুল আবেদন যাতে বন্দরটা যে কোনোভাবে চালু করে দেয়। ব্যবসায়ীদের অভিযোগ, শুল্ক বাড়ানো ও ওয়েট স্কেলের কারসাজির কারণে কয়লা ও পাথর আমদানি করে খুব একটা লাভ হয় না তাদের। গ্রস ওয়েট নেট ওয়েট কাজটা তারা কেন জানি তাদের কাছে আমরা জিম্মি এটা করতে চাই না বা চাচ্ছে না। এখন একটা গাড়িতে পাথরের সাথে তো মাটি আসবেই, আমার এই মাটির ট্যাক্স দিয়েও নিয়ে আসতে হইতেছে। এখন আমার গাড়িতে 12 টন মাল আছে, আমি 12 টনের ট্যাক্স দিব, কিন্তু আমার নেট ওয়েট গ্রস ওয়েট ধরে দিবে না যে এইখানে হলো 5% বা 10% বা 20% মাটি আছে, এটা ছাড় দিয়ে আমি নেট ওয়েটটা বের করে দিলাম। এই ধরনের একটা সমস্যা। এদিকে রাজস্ব কর্মকর্তারা জানান, কোনো পণ্যের কর কমানোর সুযোগ নেই, তবে ব্যবসায়ীদের বন্দরটি ব্যবহারের উৎসাহিত করা হচ্ছে। আমাদের এখানে তো বন্দর আগে ছিল না, নতুন বন্দর হয়েছে। বন্দর হওয়ার কারণে বন্দরের ইম্পোর্টারদের একটা খরচও বেড়ে যায় বন্দরে। সেটা হচ্ছে লিগেলি খরচ, যেটা হচ্ছে আপনার হচ্ছে স্কেল খরচ, লেবার চার্জ বা বিভিন্ন। শিগগির শুল্ক না কমালে ও ব্যবসায়ীদের আগ্রহ না বাড়াতে পারলে সরকার হারাবে কোটি টাকার রাজস্ব আর কাজ হারাবে হাজারো শ্রমিক। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক। রাজধানীর আশুলিয়ায় আব্দুল্লাপুর বাইপাইল মহাসড়কের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি স্থানে এখনো দেখা মিলছে না ট্রাফিক পুলিশের। এতে চরম ভোগান্তি পোহাচ্ছে সাধারণ যাত্রীসহ পরিবহন শ্রমিকেরা। কয়েক মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগছে ঘন্টার পর ঘন্টা। তবে এ বিষয়ে কথা বলতে রাজি নন ঢাকা জেলা উত্তরের ট্রাফিক বিভাগের প্রশাসন। আশুলিয়া থেকে মোহাম্মদ শাহিন আলমের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই আশুলিয়ায় ট্রাফিকের দায়িত্ব থেকে বিরত রয়েছে পুলিশ সদস্যরা। সরকার পতনের কয়েকদিন পর নিজ কর্মস্থলে ফেরার নির্দেশনা দেওয়া হলেও ট্রাফিক পুলিশের দেখা মেলেনি আশুলিয়ায় ঢাকা আব্দুল্লাপুর মহাসড়কের বেশ কয়েকটি স্থানে। এ কারণে যানজট সহ চরম ভোগান্তি পোহাতে হচ্ছে পরিবহন শ্রমিক ও সাধারণ যাত্রীদের। ট্রাফিক পুলিশ তো মাঝে মধ্যে দেখে আসছি বাইপাল, এছাড়া আর কোথাও নাই। রাস্তাতে অনেক জ্যামজট, পরিস্থিতি খুব নাজাল অবস্থা। ঘন্টার পর ঘন্টা জ্যামে আটকায় থাকতেছি। এই যে এরা আছে, এরা হচ্ছে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে, এরা তো ভালোভাবে করতে পারতেছে না। 2 ঘন্টা থেকে আইছি, সকাল 8টা থেকে এই পর্যন্ত আইতেছি। এই যে জিও পয়েন্ট থেকে বাইপেল পয়েন্ট থেকে 8টা থেকে এই জায়গা পর্যন্ত আইছি। আমরা ঘন্টার পর ঘন্টা রাস্তায় ভিতরে জ্যামে আটকা থাকি, এটা তো অনেক ভোগান্তি। যত দ্রুত পারুক ট্রাফিক যেন রাস্তায় নামে। এর আগে ছাত্র আন্দোলনকে ঘিরে কয়েকটি ট্রাফিক পুলিশ বক্সে আগুন ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। এখন ট্রাফিক পুলিশ দ্রুত কাজে যোগ দিয়ে যানজট নিয়ন্ত্রণে কাজ করবে বলে প্রত্যাশা স্থানীয়দের। যারা জয়েন করছে তারা আসলে গা ছাড়া ভাব, ওভাবে তাদের রেসপন্সিবিলিটি তারা পালন করতেছে না। বাট তারা কিন্তু পাবলিক সার্ভেন্ট, তাদের এটা উচিত হচ্ছে না, কারণ মাসে শেষে কিন্তু স্যালারি নিবে। তবে এ বিষয়ে কথা বলতে রাজি হননি ঢাকা জেলা উত্তর ট্রাফিক বিভাগের দায়িত্বে থাকা টিআই অ্যাডমিন মোহাম্মদ শহীদ চৌধুরী। শুধু জানান, ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি ছাড়া কথা বলা সম্ভব নয়। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।
ব্রাহ্মণবাড়িয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের সাথে ধাক্কা লেগে প্রাইভেট কারের যাত্রী মা মেয়ে নিহত হয়েছে। সকালে বেতবাড়িয়ায় এই দুর্ঘটনা ঘটে। সরাইল খাটিহাতা হাইওয়ে থানার উপপরিদর্শক সারওয়ার হোসেন জানান, সকালে সদর উপজেলার সুহিলপুর থেকে একটি প্রাইভেট কার কুমিল্লা সিলেট মহাসড়ক দিয়ে ঢাকা যাওয়ার পথে বেতবাড়িয়া এলাকা অতিক্রম করছিল। সে সময় দাঁড়িয়ে থাকা বিদ্যুতের খুঁটি বহনকারী একটি ট্রাক্টরকে ধাক্কা দেয়। এতে ট্রাক্টরে থাকা বিদ্যুতের খুঁটি প্রাইভেট কারের ভেতর ঢুকে পড়লে ঘটনাস্থলে মা মেয়ে মারা যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক্টর ও প্রাইভেট কারটিকে জব্দ করে থানায় নিয়ে আসে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রাজবাড়ীতে ট্রাকের ধাক্কায় প্রাইভেট কার যাত্রী মুকুল হালদার নামে একজনের মৃত্যু হয়েছে। সকালে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। মুকুল হালদারের বন্ধু জানান, পাংশা থেকে ঢাকাতে চিকিৎসকের সাথে দেখা করতে বের হন তিনি। এরপর রাজবাড়ী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে আসলে পেছন থেকে একটি দ্রুত গতির ট্রাক প্রাইভেট কারে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়েন মুকুল। দ্রুত উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠালে জরুরি বিভাগের চিকিৎসক সোহেল রানা তাকে মৃত ঘোষণা করেন। নিহত মুকুল হালদার পাংশা উপজেলার পৌর শহরের মৃত অশ্বিনী হালদারের ছেলে। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২৬ দিন ধরে উপাচার্য ছাড়া চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এতে বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছেন শিক্ষক শিক্ষার্থীরা। গেল ১১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মোস্তফা ফিরোজ পদত্যাগ করেন। এরপর ১৯ আগস্ট অধ্যাপক শেখ মঞ্জুরুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আক্তার পদত্যাগ করেন। উপাচার্য না থাকায় প্রশাসনিক একাডেমিক জটিলতা ও কর্মকর্তা কর্মচারীদের বেতন দেয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসন না থাকায় সার্টিফিকেট তুলতে পারছে না শিক্ষার্থীরা। ভোগান্তিতে পড়েছেন অনেক চাকরি প্রত্যাশী শিক্ষার্থী। দ্রুত উপাচার্য সহ অন্য প্রশাসনিক পদে নিয়োগ দিয়ে সমস্যার সমাধানের প্রত্যাশা শিক্ষক শিক্ষার্থীদের। ঝিনাইদহে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে ছাত্র সংগঠনের দায়িত্বশীল ভূমিকা ও করণীয় বিষয়ে মতবিনিময় সভা হয়েছে। দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে সরকারি কেশবচন্দ্র কলেজে গিয়ে শেষ হয়। পরে মতবিনিময় সভায় বক্তারা শিক্ষার্থীদের কোন রাজনৈতিক দলের না হয়ে শিক্ষার্থীদের স্বার্থে কাজ করার আহ্বান জানান। সভায় অধ্যক্ষ প্রফেসর অশোক কুমার মৌলিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার প্রধান সমন্বয়ক আবু হুরাইরা সহ অন্য ছাত্র সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পটুয়াখালীর কুয়াকাটায় অস্ত্রের মুখে জিম্মি করে এক আবাসিক হোটেল ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে। সোমবার গভীর রাতে পৌরসভার ৪ নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ডাকাতরা বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে তাদের হাত পা ও চোখ বেঁধে রাখে। এ সময় ওই বাড়ির মালিক মানিক মিয়াকে বেধড়ক মারধর করা হয়। এরপর বাড়িতে থাকা প্রায় ৩০ ভরি সোনা ও ৪৮,০০০ টাকা নিয়ে যায়। ৮ থেকে ১০ জনের এই দলের সবাই মুখোশ পরেছিল। ঘটনাস্থল পরিদর্শন শেষে কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিমল কৃষ্ণ মল্লিক জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। চুরি হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। সাম্প্রতিক যে আন্দোলনের পরে যে একটা দেশের স্থিতিশীল অবস্থা আসছে, ঠিক এরই ভিতর মানে ডাকাতরা এরকম একটা ঘটনা ঘটাইছে, যেটা এলাকার লোকজনের কাছে একটা অবিশ্বাস্য মনে হয়েছে। তারপরেও যেহেতু আমরা অলরেডি পুলিশ মাঠে কাজ শুরু করে দিয়েছে, আমরা সার্বিকভাবে আমরা এটা তদন্ত করব এবং জড়িত ডাকাতদের শনাক্ত করে আমরা লুণ্ঠিত মালামাল উদ্ধার করব। হারিয়ে যাচ্ছে জয়পুরহাটে বাঁশ শিল্প, সেই সাথে মানবেতর দিন কাটছে এ শিল্পে জড়িত মাহালি পরিবারের। অথচ একসময় বাঁশের পণ্যের কদর থাকায় ব্যস্ত দিন কাটত মাহালিদের। কিন্তু প্লাস্টিকের ভিড়ে বাঁশের তৈরি তৈজসপত্রের চাহিদা কমে গেছে। এছাড়া বাঁশের দাম বৃদ্ধি, কিন্তু পণ্যের চাহিদা ও দাম কমে যাওয়ায় পূর্বপুরুষের এ পেশা ধরে রাখতে পারছে না মাহালিরা। জয়পুরহাট থেকে জাহাঙ্গীর আলম খানের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট।
এদেশের যে কয়েকটি প্রাকৃতিক উপাদান লোকজীবনে মিশে আছে তার মধ্যে বাঁশ অন্যতম। গ্রামের দরিদ্র পরিবারই এ শিল্পে বেশি জড়িত, আর তারাই বাঁশের তৈরি পণ্য ব্যবহার করে বেশি। নিত্য ব্যবহারের এই বাঁশ ধীরে ধীরে প্রধান উপকরণ হয়ে ওঠে কারুশিল্পের। একসময় জয়পুরহাট সদর উপজেলার ভাদশা, খঞ্জনপুর, দমদমা ও আয়মা রসুলপুরের মাহালি সম্প্রদায় সহ বিভিন্ন গ্রামের কয়েক হাজার পরিবার চলত এই বাঁশ শিল্পের ওপর। কিন্তু এখন আধুনিক প্লাস্টিক পণ্যের ব্যবহার বাড়ায় মানবেতর দিন কাটাচ্ছে এই শিল্পে জড়িতরা। ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাচ্ছি, এই বাঁশ কাজে আমাদের উন্নতি নাই, শুধু খাওয়াটা হয় কোনো রকম। আমাদের জিনিসের দাম নাই, বাঁশের দাম বেশি। কাজ করে মনে করেন আমাদের মজুরি পাই না, আমাদের খরচা পানি উঠতেছে না, সব কিছুর দাম। এখন কি করব? প্লাস্টিক সহ অন্য তৈজসপত্রের চাহিদা বাড়ায় বাঁশের তৈরি পণ্যের ব্যবসায় ধস নেমেছে বলে মনে করছেন বিক্রেতারা। এই ব্যবসাটা আস্তে আস্তে মার খেয়ে গেল। এই প্লাস্টিকের ঝুড়ি মুড়ি সেখান পলিথিন এগুলা সব এলা আসে, এলা ব্যবসা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। আগে বেচা কিনা হয়েছে, এখন প্লাস্টিক নামে আর বেচা কিনা হয় না। আর ক্রেতারা বলছেন পরিবেশের জন্য ক্ষতিকর পণ্যে ছেয়ে গেছে চারপাশ, তাই পরিবেশ বান্ধব বাঁশ শিল্প টিকিয়ে রাখার দাবি তাদের। দিন দিন এগুলার ব্যবহার খুব কমে যাচ্ছে, কিন্তু এগুলাই আসলে পরিবেশ বান্ধব এবং টেকসই অনেক প্লাস্টিকের জিনিসের তুলনায়। এখনকার সকল মানুষরা প্লাস্টিক এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর ওরা নির্ভর হয়ে গেছে। প্লাস্টিক বের হওয়ার জন্য এই ডালি টিকসই হচ্ছে না, আর অ্যাভেলেবল আগে পাওয়া যাচ্ছিল, এখন আর পাওয়া যায় না। এদিকে এ শিল্পের ওপর নির্ভরশীলদের সহায়তার আশ্বাস দিলেন বিসিক শিল্পনগরীর এই কর্মকর্তা। তাদের এই শিল্পের প্রচার প্রসারের জন্য বিসিক সবসময় সহযোগিতা করে থাকে। বিসিক বিভিন্ন অফলাইনে মেলা আয়োজন করে এবং অনলাইনে ফেসবুক পেজ আছে, এখানে তারা প্রচারের সুযোগ পাবে। এছাড়া তাদের যদি কোনো ধরনের আর্থিক সহযোগিতা এবং বিজনেস পরিচালনার জন্য প্রশিক্ষণের প্রয়োজন হয়, বিসিক তাদের বিধিমতো সার্বিক সহযোগিতা করবে। বাঁশ শিল্পে জড়িত পরিবারগুলো বাঁচলে টিকে থাকবে এই শিল্প। তাই জলবায়ু দূষণ রোধ ও পরিবেশ রক্ষায় এই শিল্পকে বাঁচাতে এগিয়ে আসা উচিত বলে মনে করেন পরিবেশবিদরা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক। শেষ করব সংবাদ সারা দেশ। এর আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। নোয়াখালীতে আশ্রয় কেন্দ্র থেকে জোরপূর্বক বন্যার্তদের বের করার অভিযোগ, অমানবিক বলছেন সংশ্লিষ্টরা, ব্যবস্থার আশ্বাস জেলা প্রশাসকের। ফেনীতে বন্যার কারণে পথে বসেছেন 2000-এর বেশি খামারি, দিন দিন কমছে হাঁস, মুরগি ও গবাদি পশু বিক্রি, বাড়ছে গো খাদ্যের দাম। এবং স্থবির জামালপুরের ধানুয়া কামালপুর স্থলবন্দরের কার্যক্রম, 1 বছরে আমদানি রপ্তানি হয়নি কোনো পণ্য, বেকার কয়েক হাজার শ্রমিক। দেখছিলেন সংবাদ সারা দেশ, দেখুন, এগিয়ে থাকুন।